সীমা 30 বছরের প্রস্তাব দিয়েছে ঢাকা। নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকবে আইন উপদেষ্টা, দূরত্ব নেই রাজনৈতিক দলের সঙ্গে। ডিসেম্বরে নির্বাচন চাইলে অক্টোবরের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে হবে জানালেন সিএসি। সুষ্ঠু ভোটের জন্য জনগণের সহায়তা কামনা। জনগণই সিদ্ধান্ত নেবে দেশ কিভাবে চলবে, মন্তব্য আমির খসরু। নির্বাচন আটকে রেখে সরকারকে বিকল্প পথ না খোঁজার আহ্বান। হাসিনা কন্যা পুতুলের দুর্নীতি অনুসন্ধানে দুদক, পুতুল ইস্যুতে ভাবমূর্তি সংকটে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ল্যান্সেটের প্রতিবেদন। এবং পুলিশের সংখ্যায় নয় উদ্যমে ঘাটতি দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এখনো পলাতক 700 কারাবন্দী, কারাগারে জরুরি সেবা হটলাইন চালু। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন একেএসটিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। দাভোসে প্রধান উপদেষ্টার বৈঠকগুলোর মূল উদ্দেশ্য ছিল হাসিনার আমলে পাচার অর্থ ফিরিয়ে আনা। রোববার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। পাচার টাকা ফেরাতে যত উদ্যোগ নেওয়া দরকার সরকার তার সব করছে বলেও জানান তিনি। তারেক মাহমুদ সুজনের প্রতিবেদন, জানাচ্ছেন নাফিয়া ফারসানা। রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সুইজারল্যান্ড সফর নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সফরের আলোচিত বিভিন্ন দিক তুলে ধরে তার প্রেস উইং। সংবাদ সম্মেলনে বিগত সরকারের আমলে দেশ থেকে $234 বিলিয়ন অর্থ পাচার হয়েছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, দাভোসের বৈঠকগুলোয় প্রধান উপদেষ্টার মূল উদ্দেশ্য ছিল শেখ হাসিনার আমলে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা। $16 বিলিয়ন করে প্রতি বছর শেখ হাসিনার আমলে বাইরে চলে গেছে। তো সাইফোন অফ হয়েছে, সেই টাকাটা কিভাবে ফিরিয়ে আনা যায় সে বিষয়ে আলাপ হয়েছে। বাংলাদেশের ইকোনমির নিয়ে আলাপ হয়েছে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলাপ হয়েছে এবং তারা সন্তোষ প্রকাশ করেছে। অন্তর্বর্তী সরকারকে জার্মান চ্যান্সেলর অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন জানান শফিকুল আলম। বলেন, দেশটির সাথে ব্যবসার নতুন দুয়ার উন্মুক্ত হবে বলেও আশা করছে সরকার। ওলাফ শোলজ উনি বলেছেন যে বাংলাদেশের জন্য ওনারা সবকিছু করবেন এবং উনি সউদ্যোগে একটা বিজনেস ডেলিগেশন, একটা স্পেশাল ইনভেস্টর স্পেশাল ডেলিগেশন বাংলাদেশে পাঠাবেন। আমরা মনে করি যে এর মাধ্যমে জার্মানির সাথে আমাদের বিজনেসের নতুন দুয়ার উন্মুক্ত হবে। রোহিঙ্গা ইস্যু সমাধানে ইউএন সহ 70টির বেশি দেশ নিয়ে বাংলাদেশে একটি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলেও জানান প্রেস সচিব। রোহিঙ্গা ইস্যু আপনি জানেন, রোহিঙ্গা ইস্যু আমি একটু আগে বলেছি যেটা আবার গ্লোবালি যথেষ্ট প্রফেসর ইউনুস চাচ্ছেন যাতে এই ইস্যুটা গ্লোবালি এটা আবার জন্য ডিসকাস হয়, গ্লোবাল ফোকাসে যাতে আসে। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। চিকিৎসা ক্ষেত্রে চীন বাংলাদেশিদের জন্য বিকল্প হতে পারে। রোববার চীন সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এমনটা জানান তিনি। বলেন, সেখানে চিকিৎসা ও যাতায়াতের খরচ তুলনামূলক কম হওয়ায় চীনকে ভিসা ফি কমানোর কথা বলা হয়েছে। মাহির সাজিদ মালিকের রিপোর্ট। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীন সফর নিয়ে এক ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এ সময় চীন সফরের বিভিন্ন ইস্যুতে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীনের কুংনিম জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কুংনিমের চিকিৎসা খরচ ও যাতায়াত খরচ তুলনামূলক কম। এই ক্ষেত্রে চীনকে ভিসা ফি কমানোর কথা বলা হয়েছে বলেও তিনি জানান। চিন্তা করেছিলাম আমরা এবং কুংনিমের যে ডেপুটি গভর্নর উনি এসেছিলেন এবং ওখানে কথাবার্তা হয়েছে, তারা এই ব্যাপারে 2-3টি হসপিটালকে আইডেন্টিফাই করেছে। আমি বলেছি যে ভিসা যেন সহজ করা হয় এবং ভিসা ফি যেন কমিয়ে দেওয়া হয় যাতে আমাদের পেশেন্টরা ওখানে গিয়ে সহজে চিকিৎসা নিতে পারে। চীনের ঋণের সুদ হার আরও কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর বিষয়ে আশ্বাস দিয়েছে চীন। কংক্রিট রেজাল্ট কিন্তু আমার পর্যায়ে মিটিং আশা করা উচিত, আসলে টেকনিক্যাল লেভেলে মিটিং হবে তখন হবে। কিন্তু আমি এটুকু বলতে পারি যে শোধের সময়সীমা বাড়ানোর ব্যাপারে আমি বেশ পজিটিভ একটা অ্যাটিটিউড দেখেছি ফরেন মিনিস্টারের। আপনি জানেন যে ফরেন মিনিস্টার কিন্তু শুধু ফরেন মিনিস্টার নন, তিনি নেতৃত্বে অত্যন্ত উচ্চ পর্যায়ে আসীন এক ব্যক্তি। এছাড়া ইউএসএইডের উন্নয়ন প্রকল্পের যুক্তরাষ্ট্রের 3 মাসের অর্থায়ন তহবিল স্থগিতের ঘোষণা বৈশ্বিক জানিয়ে উপদেষ্টা বলেন, এতে উদ্বিগ্ন হবার কিছু নেই। আপনারা এটা নিয়ে যে সব স্টাডি করছেন সেই স্টাডিগুলি আমাদের সাথে শেয়ার করুন। তারা এসিওর করেছেন যে এখানে কোনো কনজাম্পটিভ ইউটিলাইজেশন অফ ওয়াটার নেই, কাজেই কোনো লক্ষণীয় কোনো পানি ফ্লো কমবে না, এটা তারা এসিওর করেছেন। তারপরে আমরা
রিকোয়েস্ট করেছি এই তথ্যগুলি আমাদের সাথে শেয়ার করলে আমরা এই আপনাদেরকে এবং সবাইকে আমরাও রিঅ্যাসিওর করতে পারি যে না এতে কোনো সমস্যা নেই। জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সম্পর্কিত তথ্য পেতে চীনের সঙ্গে একটি MOU সই হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। মাহির সাজিদ, দেশ টিভি, ঢাকা। নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকার যথেষ্ট নিরপেক্ষ থাকবে। রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তী সরকারের কোনো দূরত্ব নেই বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এর আগে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ছাত্রনেতারা সরকারে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দল গঠন করছে না বা এতে যোগ দিতে যাচ্ছেন না। লেখেন, জুলাই ঘোষণাপত্র একটি রাজনৈতিক দলিল হবে। এ সময় তিনি হুঁশিয়ার করে বলেন, গণহত্যাকারীদের দল আওয়ামী লীগের হাতে রয়েছে লুটের লাখ লাখ কোটি টাকা, অনেক অন্ধ স্তাবক ও সুবিধাবাদী গোষ্ঠী, শক্তিশালী প্রচারণা নেটওয়ার্ক এবং তাদের পেছনে আছে ক্ষমতাশালী ভিন্ন রাষ্ট্র। এদেরকে রুখতে হলে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ছাত্র জনতার আত্মত্যাগকে মনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আসিফ নজরুল। অন্তর্বর্তী সরকারই যথেষ্ট নিরপেক্ষ থাকবে বলে আমরা কনফিডেন্ট। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চাইলে অক্টোবরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন সিএসি AMM নাসির উদ্দিন। এ সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের দেয়া বেশ কিছু সুপারিশ বাস্তবায়ন হলে কমিশনের স্বাধীনতা খর্বের আশঙ্কা জানান তিনি। শিউলি রায়ের রিপোর্ট। টানা প্রায় 4 মাসের কর্মযজ্ঞের 18টি এরিয়া ধরে 150টি সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। তার মধ্যে উল্লেখযোগ্য, নির্বাচন কমিশনকে জবাবদিহি করার ক্ষমতা সংসদীয় কমিটির কাছে ন্যস্ত, সীমানা পুনর্নির্ধারণে আলাদা স্বাধীন কর্তৃপক্ষ গঠন এবং স্বাধীন কর্তৃপক্ষের অধীনে ভোটার তালিকা প্রণয়ন। তবে এসব প্রস্তাবনা বিরোধিতা করে প্রশ্ন তুলেন স্বয়ং প্রধান নির্বাচন কমিশনার। রোববার সকালে ইসি সচিবালয়ে মিডিয়া সেন্টারে নির্বাচন কমিশন বিটের কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম অফ ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFID টকে অংশ নিয়ে সিএসি এসব বলেন। সংস্কার কমিশনের কিছু সুপারিশ নির্বাচন কমিশনের স্বাধীন দায়িত্ব পালনে পরিপন্থী। এসব সুপারিশ বাস্তবায়ন হলে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচনের স্বাধীনতা খর্বের সংখ্যাও প্রকাশ করেন সিএসি। যদি আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে, অ্যাটলিস্ট আমি যদি থাকি, স্বাধীনতা যদি অক্ষুণ্ণ থাকে, লোকাল গভর্নমেন্ট ইলেকশন আমরা একইভাবে একটা অত্যন্ত সুন্দর ইলেকশন আমরা করতে পারবো যদি আমরা স্বাধীনভাবে কাজ করতে পারি। কিন্তু পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির হেফাজতে দিয়ে দিলে এটি স্বাধীনতা খর্ব হবে। তিনি বলেন, ডিসেম্বরের জাতীয় নির্বাচন হলে অক্টোবরের প্রস্তুতি নিতে হবে। সংস্কারের জন্য অতিরিক্ত সময়ের প্রয়োজন হয়, সেটা কমিশনের জন্য চ্যালেঞ্জিং হবে বলেও মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি আরো বলেন, স্থানীয় সরকার নির্বাচন ইসির নয়, বরং সরকারের বিষয়। আর এই নির্বাচন আয়োজন করতে গেলে প্রধান উপদেষ্টার দেয়া জাতীয় নির্বাচনে সময়সীমা ধরে রাখা সম্ভব নয়। আমাকে যা কিছু করতে হবে ডিসেম্বরে ইলেকশন করতে গেলে আমাকে কিন্তু অক্টোবরের মধ্যে আই হ্যাভ টু বি ফুললি প্রিপেয়ার্ড উইথ এভরিথিং। কারণ অক্টোবরের শেষের দিকে তো আমাকে শিডিউল ঘোষণা করতে হবে। সুতরাং এটা মনে করতে হবে যে ডিসেম্বরে ইলেকশন হবে বসে থাকলে হবে না। সুতরাং আমাকে আইন কানুন বিধি বিধান এগুলা দ্রুত ফিক্স করে আমাকে কাজগুলা সমাধান করে যাতে অক্টোবরের মধ্যে যদি মানে ডিসেম্বরে যদি ইলেকশন হতে হয়, আমি সেটাই বলছি, হতে হয় তাহলে অক্টোবরের মধ্যে যাতে আমি প্রস্তুতি নিতে পারি। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, তা নির্ভর করছে শেষ পর্যন্ত দলটির নিবন্ধন থাকে কিনা তার উপর। শিডিউল যখন ডিক্লেয়ার হবে তখন যে কয়টা পার্টি রেজিস্টার থাকে তাদের মধ্যে নির্বাচন করি। এখনও আমরা কতটা রেজিস্টার থাকে, এখন রেজিস্ট্রেশনের তো আইন কানুনই হয়তো বদলে যাবে কিছু কিছু। রিফর্মস কমিশনের আমি যে সমস্ত শর্ত দেখতেছি, ওনারা যদি এগুলো যদি অ্যাকসেপ্টেড হয় কিছু জিনিস, তাহলে দেখবেন যে হয়তো রেজিস্ট্রেশনের ক্রাইটেরিয়া হয়তো বদলে। জাতীয় নির্বাচন আয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর পুরোপুরি নির্ভর করতে চায় নির্বাচন কমিশন। প্রধান কমিশনার বলছেন, জনগণই পাহারাদার হয়ে থাকবে সব অনিয়ম ঠেকাতে। প্রয়োজনে বিএনসিসিকেও কাজে লাগাতে চান সিএসি। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে দেশের মানুষ অসন্তুষ্ট হবে বলে মনে করেন বিএনপির নীতি নির্ধারকরা।
আর 2025 সালের মধ্যেই নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সাইফুল রিপোর্টের প্রতিবেদন। শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিআরইউতে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, জাতিকে বিভাজিত করলে আওয়ামী লীগের কুকীর্তি ধামাচাপা পড়ে যাবে। দেশকে আরেকটি অরাজকতার দিকে ঠেলে না দিয়ে অবিলম্বে নির্বাচন দেওয়ার দাবি করেন তারা। জাতির মধ্যে যদি বিভাজন সৃষ্টি করেন, আওয়ামী লীগের কুকীর্তিকে চাপা দেওয়ার অপচেষ্টা করা হবে। যত বিভাজন করবেন অত মানুষের মনের মধ্য থেকে দৃষ্টি সেদিকে আকৃষ্ট হবে। আওয়ামী লীগের কুকীর্তি কিন্তু ধীরে ধীরে পারদের মতো নিচে নেমে যাবে। নিরপেক্ষ থাকেন, নির্বাচন করেন, নির্বাচন পর্যন্ত থাকেন, আর নির্বাচনের আগেই যদি নিরপেক্ষতা হারান তাহলে রিজাইন করেন। ঐক্যের পথে বিভাজনের দেয়াল তৈরি না করার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, স্বাধীন দেশের রক্ষা কবচ গণতন্ত্র। আপনাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে তখন দেশের মানুষ অসন্তুষ্ট হবে। ইন্টারিম সরকারের প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য হবে নিরপেক্ষতা। তারা সবাইকে সমান দৃষ্টিতে দেখবেন। এখানে বসে কিংস পার্টি করার চেষ্টা আপনারা করবেন না। 2025 সালের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন দেন। নতুন যারা দল করতে চায় তারাও মাঠে থাকুক, জনগণের কাছে যাক। প্রায় 1 বছর টাইম আছে, টেক ইউর টাইম। কিন্তু এইভাবে রাজনীতিতে কোনো কুটকাচাল করবেন না, প্রতিবেশী রাষ্ট্রকে সুযোগ দেবেন না, বিশেষ করে পতিত স্বৈরাচার। জাতীয় প্রেস ক্লাবে আলাদা এক আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনার বিদায়ের পর দেশের মালিকানা জনগণের হাতে ফিরে যাবে, সেটিই ছিল প্রত্যাশিত। বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়া ছাড়া গণতন্ত্রের অগ্রগতির কোনো সুযোগ নাই। গণতন্ত্রের শুরু ওখান থেকে, অগ্রগতি সেখান থেকে, গণতন্ত্রের পথ সেখান থেকে, এবং সেটা একমাত্র নির্বাচন ব্যতীত আর কোনো পথ নাই। অন্য কোনো পথ খুঁজতে গেলে সন্দেহের উদ্রেক হবে, জনগণ হতাশ হবে, বাংলাদেশের গণতন্ত্র আবারও মুখ থুবড়ে পড়বে। জনগণকে বাইরে রেখে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দ্বিতীয় কোনো পথ খুঁজলে জনগণ তা প্রত্যাখ্যান করবে বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। যে ভুলগুলো হয়েছে বিগত দিনে, এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এই কারেকশনটা করতে হবে। কেউ যদি দ্বিতীয় পথ বেছে নিতে চায়, জনগণকে বাইরে রেখে কোনো গোষ্ঠী, ব্যক্তি, দল, সেটা বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সূচনা ফাউন্ডেশনের নামে রাষ্ট্রের অর্থ আত্মসাতে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। একই সাথে তাকে দেশে ফেরানো যায় কিনা সে ব্যাপারে কাজ করছে দুদকের তদন্ত দল, জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। ফজলে আদিত্যের প্রতিবেদন। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর একের পর এক বের হতে থাকে দলটির দুর্নীতির ফিরিস্তি। অভিযোগ রয়েছে 2024 সালের ফেব্রুয়ারিতে সাইমা ওয়াজেদ পুতুল ডাব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের দায়িত্ব পান ক্ষমতার অপব্যবহার করে। শুধু তাই নয়, সাইমা ওয়াজেদ পুতুল সূচনা ফাউন্ডেশনের নামে রাষ্ট্রের অর্থ আত্মসাৎ করেছেন এমন অভিযোগে দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। পুরো বিষয়টা এখানে আত্মসাতের ঘটনা ঘটেছে কিনা, এখানে কর ফাঁকির ঘটনা ঘটেছে কিনা, সব বিষয়ে অনুসন্ধান দল বিবেচনা করবেন। কোনো কিছুই যা অভিযোগের সাথে যে সব বিষয়গুলো আসবে, অভিযোগ দরখাস্তে যে অভিযোগ রয়েছে সেগুলি যেমন দেখবেন, আরও যদি এটার সাথে সম্পৃক্ত আরও অন্যান্য অপরাধ যদি সংগঠিত হয়, সব কিছুই তারা বিবেচনা করবেন। একই সাথে সাইমা ওয়াজেদ পুতুলকে দেশে ফেরানো যায় কিনা সে ব্যাপারে কাজ করছে দুদকের তদন্ত দল বলে জানান দুদকের মহাপরিচালক। এছাড়া দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও পুতুল কিভাবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করত তাও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। এটা একটু অনুসন্ধান দলের এখতিয়ারাধীন বিষয়, তারা কখন কি পদক্ষেপ নেবেন এবং আইনানুগভাবে আরও কি নেওয়া যেতে পারে। আপনারা সবাই জানেন তিনি দেশের বাইরে আছেন, সুতরাং তাকে দেশে ফেরত আনার বিষয়ে কী কী কার্যক্রম গ্রহণ করা যেতে পারে সেই সবগুলো বিষয়ে আমাদের অনুসন্ধান দল বিবেচনা করবেন।
অবৈধ সম্পদ অর্জন ও 11টি ব্যাংক হিসাবে 52 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের প্রেক্ষিতে সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। অনেক ধন্যবাদ। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। এদিকে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নিয়োগ ইস্যুতে ভাবমূর্তি সংকটে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। মায়ের ক্ষমতায় সংস্থাটির গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নিয়েছিলেন পুতুল। প্রতিবেদনে এমন তথ্য সামনে এনেছে মেডিকেল জার্নাল ল্যান্সেট। রায়হান কবির শুভ্রের রিপোর্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলের নিয়োগ দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক প্রভাবশালী মেডিকেল জার্নাল দ্য ল্যান্সেট। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা অনৈতিকভাবে তার মেয়ের প্রোফাইল ভারী করার জন্য নিজের অবস্থান ব্যবহার করেছেন, যার অংশ হিসেবে সাইমা ওয়াজেদকে 2023 সালে ভারতে অনুষ্ঠিত G20 শীর্ষ সম্মেলনে হাই প্রোফাইল রাষ্ট্রীয় সফরে নিয়ে যান শেখ হাসিনা। দ্য ল্যান্সেট বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হওয়ার ক্ষেত্রে যোগ্যতায় ঘাটতি ছিল সাইমা ওয়াজেদের। তার চেয়ে বেশি যোগ্যতা ছিল পুতুলের প্রতিদ্বন্দ্বী নেপালের বিশেষজ্ঞ চিকিৎসক শম্ভুপ্রসাদ আচার্যের। সাইমা ওয়াজেদের মা প্রভাব খাটিয়ে দুর্নীতিপরায়ণ চর্চার মাধ্যমে তার নিয়োগ নিশ্চিত করেছেন। এদিকে ল্যান্সেটকে দুদক কর্মকর্তা আক্তারুল ইসলাম বলেছেন, সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ পাওয়ার শর্তগুলো যথাযথভাবে পূরণ করেছেন কিনা, অথবা এ প্রক্রিয়ায় কোনো প্রভাবের কারণে তিনি পছন্দের প্রার্থী ছিলেন কিনা সেসব বিষয় তদন্ত করে দেখছে দুদক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক কর্মকর্তা ও বিশেষজ্ঞরা বলছেন, পুতুলকে এভাবে নিয়োগ দেওয়ায় সংস্থাটির বৈশ্বিক ভাবমূর্তি খর্ব হচ্ছে। সাইমা ওয়াজেদের এই অস্বচ্ছ নিয়োগের কড়া সমালোচনা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক পরিচালক মুকেশ কপিলা। সাইমা ওয়াজেদকে ঘিরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক ভাবমূর্তিতে খারাপ অভিজ্ঞতার ছাপ ফেলেছে। শুধু এই অঞ্চলের জন্যই তা নয়, বরং বিশ্বজুড়েই সে প্রভাব পড়েছে। অবশ্যই এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভিন্ন প্রক্রিয়া ও স্বচ্ছতাকেও খাটো করে তুলেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষদের জন্য এই অস্বচ্ছতা প্রশ্ন করার সুযোগ তৈরি করে দিয়েছে। ট্রাম্পের মতো মানুষ যারা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে নিজেদের দেশকে প্রত্যাহার করে নিতে চান, তাদের জন্য বিরাট সুযোগ করেছে দুর্নীতির মাধ্যমে এই নিয়োগের ঘটনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্ষেত্রে পুতুলের নিয়োগ নিয়ে জটিলতায় পড়া প্রথম ঘটনা নয়। 2023 সালের মার্চে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক তাকেশি কাসাইকে দুর্নীতির অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে অপসারণ করা হয়। ফলে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে পুতুলকেও অপসারণ করার ক্ষমতা আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগে অবস্থান নেওয়া ইবতেদায়ী শিক্ষকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে এখনো তারা অবস্থান করছে সেখানে। এই মুহূর্তে শাহবাগে আছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। হাসান, শাহবাগে এখন কি অবস্থা দেখছেন, কি বলছেন শিক্ষকরা, আমাদের বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আমি যেমনটা বলছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন সংগঠন, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো, তারা কিন্তু এই মুহূর্তে শিক্ষকদের যে আন্দোলন সেখানে কিন্তু ইতিমধ্যে এসেছে এবং তারা সংহতি জানিয়েছে এবং তারা চাচ্ছে যে যতক্ষণ পর্যন্ত এই আন্দোলন আসলে তা বাস্তবায়ন করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা শিক্ষকদের পাশে থাকবেন এবং তারা নিন্দা জানাচ্ছেন যারা শিক্ষকদের উপর হামলা করেছে সেসব পুলিশের ব্যাপারে আসলে পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছে। আপনি জানেন যে এই শিক্ষকরা যারা ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক, তারা কিন্তু বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছেন এবং কয়েক দফা আন্দোলনের পরে আমরা দেখেছি যে তারা গতকালকে কর্মসূচি দিয়েছিল যে আজকে তারা প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করবেন। সেখানেই স্মারকলিপি দিতে গিয়ে তারা কিন্তু সকালে 11টার দিকে প্রেস ক্লাব থেকে বের হয়ে তারা শাহবাগ অভিমুখে আসে। শাহবাগ ক্রস করার আগে তখনই কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদেরকে আটকে দেওয়া হয় এবং সেখানে তারা বিক্ষোভ করতে থাকে এবং একটা পর্যায়ে তারা কিন্তু সেই পুলিশের ব্যারিকেড ভেঙে যখন সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে তখনই কিন্তু পুলিশের সাথে আসলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে কিন্তু পুলিশ সেখানে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করেন এবং সেখানে কিন্তু পরবর্তীতে তারা জলকামান নিক্ষেপ করে। সেখানে কিন্তু আন্দোলনটা বিচ্ছিন্ন হয়ে থাকে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে 10 সদস্যের একটি প্রতিনিধি দল তারা কিন্তু মন্ত্রণালয়ে গিয়েছিল। সেখানে তারা
সচিবের সঙ্গে একটি যোগাযোগ করার কথা ছিল। সেই প্রতিনিধি দল এসেছে এবং সেখানেই হয়তো আমরা ডিসিশনটা জানতে পারবো যে আসলে তাদের সচিবের সঙ্গে কি কথা হয়েছে এবং তারা আসলে কতটুকু অগ্রগতি হয়েছে সেটি জানতে পারবো। এবং তাদের এই সেখানে যদি অগ্রগতি হয় তখন হয়তো আজকের যে আন্দোলন সেটি আসলে তারা প্রত্যাহার করবে কিনা সেটি আমরা কিছুক্ষণ পরে হয়তো জানতে পারবো। তবে এখন পর্যন্ত দুই পক্ষে পুলিশ কিন্তু সতর্ক অবস্থায় আছে এবং শিক্ষক এবং তার সাথে শিক্ষার্থীরা যেহেতু তাদের আন্দোলনের সংহতি জানিয়েছে সেই আন্দোলন কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি নিয়েছে। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহবাগ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান মাহমুদ। আমিও তো টাকা রাখি কিন্তু আবার উঠেই খাই ফেলাই, তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। পুলিশের স্বল্পতা নেই, সঙ্গত কারণেই উদ্যমের কিছুটা ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া 700-র মতো বন্দী এখনো পলাতক আছেন বলেও জানান তিনি। শাহাদাত নিশাদের রিপোর্ট। সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। কারা প্রাঙ্গণে পৌঁছালে কারারক্ষীদের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেন। এরপর তিনি কারাগার পরিদর্শনে যান। উদ্বোধন করেন জরুরি সেবা হটলাইন নম্বর। হটলাইন নম্বরের মাধ্যমে এখন থেকে জানা যাবে বন্দির অবস্থান, হাজিরার তারিখ, সাক্ষাতের তারিখ, ফোনে কথা বলার তারিখ, বন্দির শারীরিক অবস্থা ও প্যারোল মুক্তির সংক্রান্ত তথ্য। এরপর তিনি সাংবাদিকদের বলেন, জামিন পাওয়া শীর্ষ সন্ত্রাসীরা ফের রাষ্ট্র ও সমাজবিরোধী কাজ করলেই তাদের গ্রেফতার করা হবে। ছিনতাই চাঁদাবাজি হচ্ছে এবং যারা করতেছে তারা ধরাও পড়তেছে, আবার ছাড়া পাওয়ার পরে আবার তারাও আবার এর ভিতরে করতেছে। এটা সত্যি কথা। তা আমরা চেষ্টা করতেছি এটা যে যতভাবে হোক কমায় আনার জন্য। এদিকে এরপর তিনি কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন শ্যামপুরে অবস্থিত কেন্দ্রীয় প্যাকিং হাউস পরিদর্শন করেন। সেখানে তিনি সাংবাদিকদের জানান, আগামী জুনেই শেষ হবে আন্তর্জাতিক মানের প্যাকিং হাউস প্রকল্পের কাজ। যে প্রজেক্ট ওই টাইমের ভিতরে শেষ করতে হবে এবং ওই টাকার ভিতরে শেষ করতে হবে, তা না হলে দুর্নীতি ঢুকে যায়। যেহেতু আপনারা জানেন আমাদের দেশে হলো বড় সমস্যা দুর্নীতি। এই একটা হলো দুর্নীতি আখড়া হয়, এই সময় বাড়ানো এবং টাকা বাড়ানো। প্রকল্পের মেয়াদ ও বাজেট বাড়ানো হবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্টের গণহত্যায় র্যাবের সাবেক ডিজি হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সাথে আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার 2 পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। সাবিনা মজুমদারের রিপোর্ট। এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদালতে চিফ প্রসিকিউটর জানালেন, তদন্তে উঠে এসেছে র্যাব প্রধান হিসেবে সে সময় দায়িত্বে থাকা ব্যারিস্টার হারুনুর রশিদের নেতৃত্বেই চলে হেলিকপ্টার অভিযান। এবার সেই অভিযোগে সাবেক এই অফিসারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার শুনানিতে বলা হয়, জুলাই আগস্ট গণহত্যার পরিকল্পনা, হেলিকপ্টার থেকে গুলি, র্যাবের সদস্যদের অপরাধ থেকে বিরত না রাখার ব্যর্থতা সহ নানা অপরাধে জড়িত ছিলেন তিনি। এ সময় ট্রাইব্যুনালের বিচারপতিরা জানতে চান হারুন কোথায়। চিফ প্রসিকিউটর জানান, তাকে গ্রেফতারের চেষ্টা করছে তদন্ত সংস্থা। এই সুশৃঙ্খল বাহিনীগুলোর কমান্ড রেসপন্সিবিলিটি খুবই কঠিনভাবে মেনে চলা হয়। তো র্যাবের প্রধানের নির্দেশ বাস্তবায়ন করেছেন তার নিচের যারা অফিসার ছিলেন তারা, সুতরাং তিনি কমান্ড রেসপন্সিবিলিটির দায়ে অভিযুক্ত এবং একই সাথে তিনি সরাসরি এই পরিকল্পনা প্রণয়ন, পরিকল্পনা বাস্তবায়ন, নির্দেশ প্রদান। এবং আপনারা জানেন যে এই আইনে ব্যাপার আছে যে যারা তার অধীনস্থ ছিল তাদেরকে প্রিভেন্ট করার ক্ষমতা ছিল, তিনি প্রিভেন্ট করেন নাই। যারা অপরাধ করেছে তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা ছিল, তিনি শাস্তি দেন নাই। এই যে পাওয়ার টু প্রিভেন্ট, পাওয়ার টু পানিশ, সেটাকেও তিনি ব্যবহার করেন নাই। উল্টো দিকে তিনি পরিকল্পনা করেছেন, নির্দেশ দিয়েছেন, বাস্তবায়ন করেছেন। এই সবগুলো অভিযোগ তার বিরুদ্ধে আছে, যেগুলো তদন্ত চলমান আছে। এবং এর সাথে আরও যে সমস্ত অফিসাররা তার অধীনে যারা ছিলেন, যারা এই মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত ছিলেন, তাদেরকেও আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। এদিন আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার 2 পুলিশ সদস্য এসআই আব্দুল মালেক ও কনস্টেবল মুকুলের একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি চাইলে আগামী 28 ও 30 জানুয়ারি দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের মামলায় এখন পর্যন্ত 96 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, যাদের বেশিরভাগেরই পুলিশের সদস্য। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।